অ্যান্টনি হপকিন্স বা ধরুন টম হার্ডি এই অভিনেতারা কিভাবে কোনো সংলাপ ছাড়াই আমাদের মনে একটা স্থায়ী ছাপ ফেলে দেন। দেখে মনে হয় তারা যেন শরীরের এক গোপন ভাষা জানেন। তো আজকের এই ডিপ ড্রাইভে আমরা সেই গোপন ভাষার ব্যাকরণটাই খুঁজে বের করার চেষ্টা করব, যার নাম লাবান মুভমেন্ট অ্যানালাইসিস। একদম। আর আমাদের আজকের মিশনটা হলো এই অভিনেতারা কিভাবে শারীরিক রূপান্তরের মাধ্যমে এক একটা চরিত্রকে জীবন্ত করে তোলেন তার পেছনের কৌশলটা বোঝা। আর এটা এমন একটা পদ্ধতি যা শুধু অভিনেতাদের জন্য নয়, মানে মানুষের নড়াচড়ার পেছনের মনস্তত্ত্বটাকেও তুলে ধরে। ঠিক আছে, চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আচ্ছা, প্রথমে একদম সহজ করে যদি বুঝি, এই লাবান মুভমেন্ট অ্যানালাইসিস জিনিসটা আসলে কি? সহজ ভাষায় বললে এটা মানুষের নড়াচড়াকে বর্ণনা করার একটা সিস্টেম। এর মূল দর্শনটা খুব ইন্টারেস্টিং। মানে আমাদের প্রত্যেকটা শারীরিক নড়াচড়ার পেছনে একটা মানসিক অবস্থা কাজ করে। আর উল্টোটাও সত্যি, মানে মুভমেন্ট দিয়ে মানসিক অবস্থা তৈরি করা যায়। ঠিক তাই। নির্দিষ্ট শারীরিক মুভমেন্টের মাধ্যমে আমরা মনের ভেতর নির্দিষ্ট অনুভূতি বা অবস্থা তৈরি করতে পারি। তার মানে এটা শুধু হাঁটা চলার বিষয় নয়, এটা হলো মুভমেন্টের পেছনের সাইকোলজিটা বোঝার একটা উপায়। আমাদের সোর্স মেটেরিয়ালে বিএসএস নামে একটা ফ্রেমওয়ার্কের কথা বারবার এসছে, কিন্তু অভিনেতাদের জন্য আসল জাদুর বাক্সটা হলো এর অর্থাৎ এফর্ট বা প্রচেষ্টা। এই ব্যাপারটা কি? একদম ঠিক। বিইএসএস এর বাকি অংশগুলো বডি, শেপ, স্পেস খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এফোর্ট হল নড়াচড়ার ভেতরের উদ্দেশ্য বা কোয়ালিটি। এর 4টে ভাগ আছে। যেমন ধরুন স্পেস বা জায়গা। মানে ডাইরেক্ট না ইনডাইরেক্ট এইটা? হ্যাঁ, আপনি কি সরাসরি লক্ষ্যের দিকে এগোচ্ছেন, নাকি চারপাশ দেখতে দেখতে ছড়ানো ভঙ্গিতে? এরপর আসে ওয়েট বা ওজন। আপনার পদক্ষেপে কি দৃঢ়তা আছে, নাকি তা হালকা? আর বাকি দুটো হলো টাইম এবং ফ্লো, তাই না? হ্যাঁ, টাইম বা সময়ে। আপনার মুভমেন্ট কি হঠাৎ মানে সাডেন, নাকি ধীর ও স্থির মানে সাস্টেইনড? আর সবশেষে ফ্লো বা প্রবাহ। আপনার নড়াচড়া কি খুব নিয়ন্ত্রিত বাউন্ড, নাকি একদম মুক্ত ফ্রি? ভাবুন তো, দরজার দিকে এগিয়ে যাওয়ার কথাই এই পার্থক্যগুলোই হলো এফর্ট। সূত্রগুলো এখানে অ্যাকশন ড্রাইভ বলে একটা টার্ম ব্যবহার করছে। তাহলে এই 4টি উপাদান মিলে কিভাবে একটা সম্পূর্ণ মুভমেন্ট তৈরি করে? এগুলো মিলেই 8টি মৌলিক অ্যাকশন ড্রাইভ তৈরি হয়। যেমন একটা পাঞ্চ মুভমেন্ট হলো ডিরেক্ট, স্ট্রং এবং সাডেন। অন্যদিকে একটা গ্লাইড হয়তো ডিরেক্ট, লাইট আর সাস্টেইনড। একটা আক্রমণাত্মক, অন্যটা খুব মসৃণ। ঠিক। এর সবচেয়ে সেরা উদাহরণ তো সম্ভবত অ্যান্টনি হপকিন্সের হ্যানিবাল লেক্টার চরিত্রটি। ওহো, অবশ্যই, দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস। হ্যাঁ, ওই ছবিতে হপকিন্স লেক্টারের জন্য মূলত দুটো কোয়ালিটি ব্যবহার করেছেন। ডিরেক্ট স্পেস, অর্থাৎ শিকারের দিকে তাক করা লেজারের মতো তীক্ষ্ণ দৃষ্টি। আর বাউন্ড ফ্লো, তাই তো, ওই ভয়ঙ্কর সংযম। মানবিক আর শীতল ভয়ের উদ্রেক করে। তার মানে হপকিন্স শুধু ভয়ঙ্কর অভিনয় করেননি, তিনি তার শরীরের ভাষায় একটা অমানবিক সাইকোলজি লিখে দিয়েছিলেন। আচ্ছা, হপকিন্সের সংযম তো দেখলাম, কিন্তু এমন অভিনেতার ক্ষেত্রে কি হবে যিনি প্রায়ই বিস্ফোরক চরিত্রে অভিনয় করেন, যেমন ধরুন টম হার্ডি? তিনিও কি এই একই টুলকিট ব্যবহার করেন? হার্ডি এই পদ্ধতিকে বলেন ক্যামোফ্লাজ। উনি প্রতিটি চরিত্রের জন্য আলাদা একটা ইনার টেম্পো বা ভেতরে ছন্দ তৈরি করেন। ব্রনসন চরিত্রের জন্য তিনি বিস্ফোরক পাঞ্চ আর স্ল্যাশ মুভমেন্ট ব্যবহার করেছেন। আবার লক ছবিতে, যেখানে পুরোটা সময় গাড়িতে বসে থাকেন? হ্যাঁ, ওই চরিত্রের জন্য চরমভাবে বাউন্ড ফ্লো বা নিয়ন্ত্রিত প্রবাহ ব্যবহার করেছেন। কিন্তু একটা প্রশ্ন জাগে, এই পদ্ধতি কি অভিনেতাকে খুব বেশি যান্ত্রিক বা টেকনিক্যাল করে ফেলার ঝুঁকি তৈরি করে না? মানে অনুভূতির স্বতঃস্ফূর্ততাকে হারিয়ে যেতে পারে? এটা একটা দারুণ প্রশ্ন। আসলে অভিনেতারা এটাকে অনুভূতির বিকল্প হিসেবে দেখেন না, বরং অনুভূতির কাছে পৌঁছনোর একটা পথ হিসেবে দেখেন। শরীরকে একটা নির্দিষ্ট ছন্দে বাঁধলে ভেতরের কাঙ্ক্ষিত অনুভূতিটা নিজে থেকেই চলে আসে। এটা আসলে শরীর দিয়ে মনকে প্রভাবিত করার একটা উপায়। এই সিস্টেমটা শক্তিশালী, কিন্তু সূত্রগুলো ঘেটে এর ইতিহাসের একটা বেশ জটিল দিকও সামনে এলো। এর প্রতিষ্ঠাতা রুডলফ লাবানের সাথে নাৎসি সরকারের একটা সম্পর্ক ছিল।
হ্যাঁ, এটা একটা বিতর্কিত অধ্যায়। ১৯৩৩ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত লাবান নাৎসি সরকারের অধীনে কাজ করেছেন। এমনকি ১৯৩৬ সালের অলিম্পিকের জন্য গণনৃত্যও পরিচালনা করেন। কিন্তু তার দর্শনের মূল ভিত্তি ছিল ব্যক্তির স্বতন্ত্র অভিব্যক্তি, যা নাৎসিদের সমষ্টিগত আদর্শের সাথে মেলেনি। আর সে কারণেই তো গোয়েবলসের সাথে তার মতবিরোধ হয়। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত তাকে জার্মানি ছাড়তে বাধ্য করা হয়। তাহলে কি এই পদ্ধতিটা তার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, নাকি এর মধ্যে সেই সময়ের কোনো ছাপ রয়ে গেছে? দেখুন, পদ্ধতিটা নিজে তো একটা টুল বা হাতিয়ারের মতো, যা ভালো বা মন্দ দুই কাজেই ব্যবহার করা যায়। তবে এর ইতিহাসটা আমাদের মনে করিয়ে দেয় যে কোনো শক্তিশালী ধারণাই ক্ষমতার দ্বারা ব্যবহৃত হতে পারে। তাই এর প্রয়োগের সময় সচেতন থাকাটা জরুরি। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, এটা অভিনেতাদের জন্য তাদের ব্যক্তিগত অভ্যাসের বাইরে গিয়ে চরিত্র নির্মাণের একটা ব্লুপ্রিন্ট। একেবারে, এটা আসলে ভেতরের মনস্তত্ত্ব আর বাইরের শারীরিক প্রকাশের মধ্যে একটা সেতু তৈরি করে, যা অভিনয়কে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। আর আমাদের সবার জন্য এটা একটা ভাবনার বিষয় রেখে যায়, তাই না? আমাদের প্রতিদিনের জীবনে ধরুন 1 কাপ চায়ের দিকে হাত বাড়ানো বা কোনো ঘরে প্রবেশ করার মুহূর্তে আমাদের নিজস্ব এফার্ট অ্যাকশন কোনটা, আর তা আমাদের ভেতরের মানসিক অবস্থা বা অভ্যাসের চরিত্র সম্পর্কে কী বলে?